যদি 105-এ পুরো বছরটা থাকে তাহলে your monthly energy bill will go up by say $800 million. এটা কি এডিশনাল বলছেন নাকি এডিশনাল? যদি এই লেভেলে অয়েল প্রাইস থাকে তাহলে ইট উইল গো টু 1 লক্ষ কোটি টাকা। মানে ওর কি লস নেগেটিভ? সাবসিডি আর সরকার যদি ধরেন যে এখনই ভর্তুকি কমায় বা তুলে নেয় তাহলে আসলে সাধারণ মানুষের উপরে কি ধরনের প্রভাব পড়বে? আপনি যদি প্রাইস বাড়ান, আপনার ইনফ্লেশন বেড়ে যাবে, ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য পপুলেশন বেড়ে যাবে। ঠিক আছে, আপনি যদি না বাড়ান আপনার ফিসক্যাল ডেফিসিট বেড়ে যাবে। এই সিচুয়েশন থেকে পিডিবি কে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে? ইনজেক্ট আ ফান্ড। 2040-এর মধ্যে বাংলাদেশ ক্লিন এনার্জিতে আপনার এক্সপোর্ট করতে পারে। আমরা যদি রিনিউয়েবলসে যেতে পারি, সারপ্লাস ইন পাওয়ার ফর অ্যান অ্যাডপশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেশন, আমরা উই হ্যাভ বিন ভেরি স্লো হওয়ার কারণটা কি? আগের সরকারের আরো সদিচ্ছা থাকা উচিত ছিল। জরুরি 3টি পদক্ষেপ এখনই নিতে হলে তো আপনি আসলে কোনগুলোকে অগ্রাধিকার দিবেন? ইমিডিয়েটলি আমি রিনিউয়েবলস এর দিকে যাব। ক্লোজ দ্য এইচএফও প্ল্যান্টস। এটা করলে কি হতে পারে, না করলে কি হতে পারে? এটা না করার কোনো অপশন নাই। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, বাংলাদেশের জ্বালানি খাত আমরা জানি যে গত বেশ কয়েক বছর ধরে এক ধরনের আনসার্টেনটি, ইন্ডাস্ট্রিজ প্রপারলি গ্যাস বা ইলেকট্রিসিটি পাচ্ছে না। সো এগুলো আছে স্পেশালি 2022 সালের পর থেকে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেটা আরও ক্রিটিক্যাল করেছে এবং বাংলাদেশ বিভিন্ন রকমের চ্যালেঞ্জে যাচ্ছে যে আসলে গাড়ি গ্যাস তেল পাচ্ছে না বা আমাদের আসলে আমদানি যেখান থেকে করার কথা ছিল সব কিছু একটা আনসার্টেন হয়েছে। সো বাংলাদেশের এই যে বিদ্যুৎ খাতে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে বলি যে অদ্ভুত একটা বৈপরীত্য কিন্তু আছে। আমাদের সক্ষমতা অনেক, প্রায় 29,000 মেগাওয়াটের আমাদের ইনস্টল ক্যাপাসিটি, কিন্তু আসলে এর 63%-এরই ব্যবহার নেই। একদিকে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, অন্যদিকে বাড়ছে আমদানি ব্যয়, চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ঠিক এমন সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ জ্বালানি বাজারে নতুন ধাক্কা দিয়েছে। দর্শক, এই সংকট কি কেবল বৈশ্বিক পরিস্থিতির ফল নাকি আমাদের নিজেদের নীতিগত কোনো ভুলের প্রতিফলন এটা? সো নতুন একটি গবেষণা করা হয়েছে, করেছেন গবেষণাটা লায়ন্স সিটি অ্যাডভাইজরি লিমিটেড, যে তারা এই সংকটের মধ্যেই তারা দেখছে যে আসলে সম্ভাবনা লুকিয়ে আছে বড় আমাদের জন্য সুযোগ। সঠিক পরিকল্পনা নিলে বাংলাদেশ শুধু জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করতে পারবে না, বরং হয়ে উঠতে পারে একটা ক্লিন এনার্জি রপ্তানিকারক দেশ। কিন্তু প্রশ্ন হলো সেই পথে যেতে আমরা কতটা প্রস্তুত? তো আজ আমাদের সঙ্গে আছেন এই গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত লায়ন্স সিটি অ্যাডভাইজরি লিমিটেডের পরিচালক মিস্টার এরশাদ হোসেন। দর্শক, আমরা তার সাথে আলোচনা করব এই সংকটের গভীরতা, সম্ভাবনার বাস্তবতা আর করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এরশাদ ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, থ্যাঙ্কস ফর জয়নিং আস। আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। তো এরশাদ ভাই, আমরা যদি একটু শুরু করতে চাই যে এই যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তো আমরা দেখছি যে হঠাৎই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে অনেক এবং এটা ফ্ল্যাকচুয়েট করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পজিশনের সঙ্গে, তার কথা বলার সঙ্গে প্রাইসটা আমরা দেখছি যে মার্কেটে রিফ্লেক্ট হচ্ছে। সো আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গিয়েছে। সো বাংলাদেশের কি কোনো আসলে এই যে বিকল্প পরিকল্পনা আগে থেকেই থাকা উচিত ছিল? আমরা এতটা আমদানি নির্ভর হয়েছি যে আমাদের আসলে অন্য কোনো উপায় নাই। আপনার কাছে কি মনে হয়েছে এই গবেষণাটা করতে গিয়ে? আমরা যেটা বলি, দিস ইজ বেসিক্যালি অ্যান অয়েল শক। ঠিক আছে, অয়েল শক কিন্তু আগেও হয়েছে, রাইট? মানে আপনার আই থিঙ্ক ইফ আই এম নট রং 2006-07 এর দিকে রাইট, প্রাইস ওয়েন্ট আপ টু লাইক 120 or something, right? প্লাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও কিন্তু ওটাই আসতেছি, সো সব সময় ছিল। জি। তারপরে কিন্তু অয়েল মোটামুটি কিন্তু বিলো 70 ছিল, তারপরে লাইক হ্যাজ হোভার্ড অ্যারাউন্ড $40-50 পার ব্যারেল অনেক দিন ধরে। অনেক বছর।
সো এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা খুবই একটা ওয়াজ ভেরি গুড থিং ফর দ্য ইকোনমি, যে এই লোয়ার অয়েল প্রাইসে, যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, সো অয়েল শকগুলো আমাদের জন্যে আপনার যেটা হয় হচ্ছে গিয়ে যে মানে আমাদের একটা ইনফ্লেশনের একটা ক্রিয়েট করে আর কি। সো তারপর গেলে ইউক্রেন যুদ্ধ, আপনি যেটা বলেছেন যে ইউক্রেন যুদ্ধ হলো, তখনও অয়েল ওয়েন্ট আপ, হ্যাঁ, জাস্ট হোল সাপ্লাই চেইন ওয়াজ ডিসরাপ্টেড, জাস্ট এরকমই যেরকম ছিল আবার এরকম হয়েছে, বাট অন আ সেপারেট ইস্যু। বাট দ্য ম্যাগনিটিউড অফ দিস US ইরান ওয়ার, এইটা অনেক বেশি, এটার ব্যাপ্তিটা। সো যেটা হচ্ছে হলো গিয়ে আপনার, ইট ইজ নট অনলি যে সাময়িকভাবে অয়েল প্রাইস আপনার উঠে গেছে, এটা যদি ইরান ইরাক যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, এই যেসব ক্ষতিগ্রস্ত ড্যামেজ যে রিফাইনারিজগুলো আছে কাতারে, সৌদিতে এবং অন্যান্য গালফ কান্ট্রিজ, ওদের এটা রিভাইভ করতে অ্যাটলিস্ট আপনার ধরেন 2-3 মাস লাগবে। আচ্ছা, আপনি যে আমাকে বলেন যে সাডেনলি কমবে না, কিন্তু ইফ ইউ লুক অ্যাট দ্য ফিউচার্স, মানে আই অলওয়েজ লুক অ্যাট দ্য ফিউচার্স মার্কেট, লাইক I look at like, এখন আমি অগাস্ট ফিউচার্স অর সেপ্টেম্বর অক্টোবর ফিউচার্স, ওখানে আবার দেখি যে অয়েল প্রাইস ওইখানে লাইক আপনার $80 পার ব্যারেলে ওখানে কোট হচ্ছে। তার মানে দ্য মার্কেট এক্সপেক্টস দ্যাট ওয়ার উইল এন্ড, এবং হয়তো গ্র্যাজুয়ালি অয়েল প্রাইস আস্তে আস্তে এখান থেকে নামবে। বাট 87 হলেও তো ধরেন যে সেটা এখন যেটা 67 ছিল প্রি ওয়ার, মানে $20। কারেক্ট। সো আমরা যেটা আমাদের রিসার্চ যেটা বার করেছি, যে যদি 105-এ পুরো বছরটা থাকে, তাহলে ইয়োর মান্থলি এনার্জি বিল উইল গো আপ বাই সে $800 million। এটা কি এডিশনাল বলছেন নাকি এডিশনাল? মানে যেটা হতো তার সঙ্গে এটা আরো যুক্ত হবে মান্থলি? হ্যাঁ, তো আমাদের মনে হয় $12 billion খরচ হয় অন এনার্জি, অ্যারাউন্ড $11-12 billion। সো যদি 105-এ থাকে, তাহলে ইউ উইল হ্যাভ অ্যান অ্যাডিশনাল কস্ট অফ $10 billion। রাইট, ইট কুড গো আপ টু $20 billion। সো ইট উইল গো $20 billion। এখন প্রবলেম হয়ে যাচ্ছে হলে গিয়ে আপনার ব্যালেন্স অফ পেমেন্টসের সাপোর্টটা কি, মানে এটা দিতে হবে। সো এক নাম্বার হলো গিয়ে ইয়োর ইনফ্লো, হ্যাঁ, হোপফুলি দ্য ইনফ্লোজ অফ লাইক ফ্রম রেমিটেন্সেস অ্যান্ড আপনার এক্সপোর্ট, এটা ডিক্লাইন না করে, ঠিক আছে? এটা করছে তো অলরেডি, এক্সপোর্ট তো ডিক্লাইনিং ফর 7 months। আরেকটা হলো গিয়ে আপনার যদি ইনফ্লেশনারি যেটা থাকে, তো সব কিছুর দাম বেড়ে যাবে, তো সব কিছুর দাম বাড়ে, আপনার যখন ইম্পোর্ট করবেন ওটা বেশি দামে করতে হবে। সো আমার কাছে যেটা মনে হয় যে দ্য স্ট্রেস অন রিজার্ভ, এটা কিন্তু সামনে আমরা দেখতে পারবো। এরশাদ ভাই, একটু আপনাদের গবেষণাটা আমরা দেখলাম যে 2005 থেকে 25 সাল পর্যন্ত আপনারা ডেটা নিয়ে গবেষণাটা করেছেন। এটার আসলে কি ফাইন্ডিংস কি একটু আমরা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। শিওর। আমি যেটা বলেছি যে আমরা যেটা দেখেছি যে আমরা কিন্তু ট্রেডিশনাল পাওয়ার জেনারেশন থেকে আমরা ফর অ্যান অ্যাডপশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেশন, উই হ্যাভ বিন ভেরি ভেরি স্লো। ওকে, সো আমাদের যে রিনিউয়েবলস আছে, স্লো হওয়ার কারণটা কি, কি পেয়েছেন আপনারা? স্লো হওয়ার আমার যেটা কারণ হলে গিয়ে আপনার আগের সরকারের আরও সদিচ্ছা থাকা উচিত ছিল, যে কয়েকটা জায়গায় একটাই কাজ হয়েছে, যেমন আপনার সোলার হোম সিস্টেমে কাজ হয়েছে, ইটকল ইসে আপনার, সেটাও তো ফেইল্ড, বিকজ যখন গ্রিড গিয়েছে সেই সোলার হোমস গুলো মোস্টলি এগুলো দুই হলে গিয়ে সোলার হোমস, আরেকটা হয়েছে ওই যে ওই আপনার কাজের বিনিময়ে যেটা সোলার দিয়েছে। সো ওটা তো বেসিক্যালি অল দ্য কনজিউমার্স গট ইট ফর ফ্রি, সো ওয়াই উইল দে বাই সামথিং উইচ দে গেট ইট ফর ফ্রি? অথবা সেইটা নিয়ে হয়তো দুর্নীতি হয়েছে, যে ওখানে মানে ওই যা পেয়েছে সেল করেছে ওটা। সো দ্য হোল প্রোগ্রাম অ্যাকচুয়ালি আপনার কোল্যাপসড। সো ওইটা সোলার হোমটা ঠিকমতো হয়নি, করা উচিত ছিল। আরেকটা রুফটপ অ্যাডপশন শুরু হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এখনও স্লো। আপনি যদি পাকিস্তান দেখেন, পাকিস্তান ডিসপাইট অল দ্য প্রবলেম দে হ্যাভ ইন দ্য এনার্জি সেক্টর, তারা কিন্তু
র্যাপিড গ্রোথ করেছে আপনার লাস্ট Renewables এ। 4-5 রুফটপে ওরা অনেক কিছু করেছে। হুম, আর আমাদের আরেকটা হলো গিয়ে সোলার প্যানেলের ডিউটিটা কিন্তু এখনো হাই, আচ্ছা সো ইটস লাইক কত? 14 to 18% আর কি। হ্যাঁ, আচ্ছা সো ওইটা দেখতে হবে, ওইটাও নামাতে হবে। হ্যাঁ সো এইগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনার রুফটপ সোলারটা হয়নি, তারপরে আপনার আরেকটা জিনিস হয়নি হচ্ছে গিয়ে আপনার সোলার আইপিপি ওরকম হয়নি। আচ্ছা উই নিড সোলার আইপিপি, ঠিক কিন্তু না? গত সরকারের সময় এরকম কিছু উদ্যোগ হয়েছিল এবং অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল, জি 31 আই থিঙ্ক, এবং রাইট। সেগুলোতে কত অ্যারাউন্ড 2000 মেগাওয়াট এরকমের একটা পাওয়ার, সোলার পাওয়ারের সম্ভাবনা ছিল। রাইট রাইট হ্যাঁ তো এটা কি আপনাদের গবেষণায় এই বিষয়টা হ্যাঁ এসেছে? আমরাই এনেছিলাম যে মানে যেটা হয়েছে হলে গিয়ে আপনার এর আগের যে সরকার তারা কিন্তু আপনার আই এম নট সেইং ইন্টারিম গভর্নমেন্ট, বিফোর দ্যাট হুম। তারা কিছু কিছু উদ্যোগ নিয়েছিল এবং কিছু কিছু সোলার প্রজেক্ট হয়েছিল, বাট অ্যাট আ ভেরি হাই কস্ট। Right. পরে আস্তে আস্তে আপনার 15-16 সেন্ট ছিল পার কিলোওয়াট, সেইটা আপনার কমে 9 সেন্টে এসেছে। সো এটা এসেছে ইজ বিকজ দেয়ার ওয়াজ এ ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট from the government. What is the implementation agreement? সেটা হচ্ছে গিয়ে যদি পিডিবি যদি আপনাকে যে অফটেক অ্যাগ্রিমেন্টের এগেনস্টে আপনাকে যদি পেমেন্ট না করে, তাহলে দ্য গভর্নমেন্ট উইল স্টেপ ইন অ্যান্ড দে উইল পে দ্য আউটস্ট্যান্ডিং। আচ্ছা এটা ছিল একটা। তারপরে কনভার্টেবিলিটি ইস্যুস ছিল, ল্যান্ড অ্যাকুইজিশন, এগুলো সব ইমপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্টে ছিল। সো তারপরে ইন্টারিম গভর্নমেন্ট এসে ওটাকে স্ক্র্যাপ করে দিল। আমি পার্সোনালি, আমি জানি পিপল উইল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন অ্যাবাউট ইট। আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে আপনি আইএ ছাড়া, যা আপনার ইমপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্ট ছাড়া আপনার সোলার অ্যাডপশন হবে না। রুফটপ হবে, রুফটপ ওপেক্স মডেল, আপনার কনজিউমার ইজ বেসিক্যালি আপনার ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ ওটা হবে। কিন্তু আইপিপিতে যেতে গেলে যখন পিডিবি আপনারই হবে, ইজ ইয়োর অফ টেকার, ওটাতে প্রবলেম হয়। প্রবলেম কেন হবে? পিডিবি আমরা সেদিন দেখেছি যে লাস্ট ইয়ার ফিনান্সিয়ালসে দে হ্যাভ এ নেগেটিভ ইকুইটি অফ 40,000 crores, which is gradually increasing because PDB has to take the capacity payment, PDB has to take the subsidy. সাবসিডিটা আপনার ছিল 30-40 হাজার কোটি টাকা। এখন আমরা যখন দেখি যে গোয়িং ফরওয়ার্ড যদি এই লেভেলে অয়েল প্রাইস থাকে, তাহলে ইট উইল গো টু 1 লক্ষ কোটি টাকা। মানে ওর কি লস, নেগেটিভ? সাবসিডি আর কি। সাবসিডি দিলে তো ওটা তো গোজ ইনটু পিডিবি's ব্যালেন্স শিট, রাইট? ঠিক না? বিকজ দে আর সেলিং অ্যাট আ লোয়ার রেট দেন দে আর বাইং। সো এটা এরকম পিডিবির জাস্ট একটু ইন্টারভেনশন, পিডিবির নেগেটিভ ইকুইটি 40,000 crore টাকা। সো এটা আসলে কিভাবে সাস্টেইন করছে? এভাবে কি মানে কিভাবে চলতে পারে? কিছু কিছু তো করেছে, যেমন এর আগে বন্ড ইস্যু করেছিল ইসের থেকে। এই সিচুয়েশন থেকে পিডিবিকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে এবং আলটিমেটলি ধরেন যে কনজিউমাররা বেনিফিট পেতে পারে, আপনার কাছে কি মনে হয়? রাইট। এখন মানে প্রবলেমটা হলো গিয়ে IMF প্রেসক্রিপশনে ওরা বলেছে যে ইউ ক্যানট গিভ সোভারেন গ্যারান্টিজ এনিমোর। আচ্ছা, ঠিক আছে। সো ওইটা একটা বাধা। আমি জানি সরকার থেকে ওরা দে উইল ডিসকাস উইথ IMF অ্যান্ড অল দোজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি আপনার যে যদি আপনার সোভারেন গ্যারান্টি দিতে না পারে, সো আমি একটু বসে একটু চিন্তা করতেছিলাম যে হোয়াট দে ক্যান ডু ইজ দে ক্যান ইনজেক্ট আ ফান্ড, whatever 5,000 crores or 10,000 crores, মানে ফ্রেশ ক্যাপিটাল ইনটু পিডিবি, রিং ফেন্স ইট, মানে ওটাকে মানে আটকায় পিডিবির ব্যালেন্স শিটই থাকবে, বাট ওটাকে রিং ফেন্স করে ওটাকে আলাদা করা হবে। ঠিক আছে। আপনি ওটা ইস্যুও করতে পারেন, আপনি ওটা এসপিভি মডেলে করতে পারেন। হ্যাঁ, সেটা এসপিভি বার করে নিয়ে আপনি ওটা আলাদা একটা থাকবে। সো এনি আপনার অ্যাগ্রিমেন্ট যদি থাকে, ইট উইল বি অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ দ্যাট এসপিভি।
আচ্ছা সো দ্য এসপিভি হলে গিয়ে ইজ নট এফেক্টেড বাই দ্য ক্রেডিট কোয়ালিটি অফ পিডিবি, হুম ঠিক আছে? এটা একটা থাকলো। দুই হচ্ছে গিয়ে আপনার পার্শিয়াল আপনার গ্যারেন্টি হুম। দিতে পারে যদি আসে, ডিএফআইরা যদি আসে, ঠিক আছে, যে আমরা গ্যারেন্টি করলাম তুমি যদি লেন্ডার হও আমি তোমাকে একটা পার্শিয়ালি হোয়াট এভার 50% অর অফ দ্য ডিফল্ট আই উইল টেক। হ্যাঁ, এটাও আরেকটা হতে পারে ওদেরকে নিয়ে এসে। সো একটা হলে গিয়ে আপনার রিং ফেন্স করে হুম। পিডিবিটা বার করে নিল, ঠিক আছে, তাতে করে পিডিবির আপনার ওই 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 এসপিভিটার ক্রেডিট কোয়ালিটি উইল বি বেটার দেন পিডিবি। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার হোয়াট দ্য গভর্নমেন্ট ক্যান ডু ইজ প্রত্যেক আপনার পেমেন্টের সময় গিয়ে গিয়ে, যেমন ধরেন যদি পিডিবি যদি অতটুকু পেমেন্ট না করে তাহলে জাস্ট ওই প্রত্যেকবার অতটুকুর উপর একটা সোভারেন গ্যারান্টি দিতে পারে, আচ্ছা নট অন দ্য ফুল প্রজেক্ট, হুম হুম নট অন দ্য টোটাল লাইফ অফ দ্য আর কি আপনার পেমেন্টস, ঠিক আছে? ওকে, আপনার এটা এই আরেকটা। সাজেশন মেবি নিতে পারে সরকার। আপনাদের এই রিপোর্টে বলা হয়েছে যে 2040-এর মধ্যে বাংলাদেশ ক্লিন এনার্জিতে আপনার এক্সপোর্ট করতে পারে। তো কিভাবে এটা সম্ভব? Bit optimistic, to be very Right. honest, actually, because looking at it, আমাদের যেটা হবে যে আপনার আমাদের এইচএফও থেকে আমাদের বাইরে হতে হবে। ইয়েস। এইচএফও ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট হুম হুম কস্টলি, ঠিক আছে? 23 টাকা মনে হয় ওকে। 23-এর, ডিজেল ইজ 32 টাকা প্রোডাকশন কস্ট পার কিলোওয়াট আওয়ার। সো আমরা যদি বাইর হইতে পারি, বার হয়ে যদি আমরা যদি আপনার রিনিউয়েবলসে যেতে পারি, উই মে বি আপনার এই সারপ্লাস ইন পাওয়ার। আচ্ছা, হ্যাঁ, বাট রিনিউয়েবলস কোথায় সম্ভাবনা এটা? আচ্ছা আচ্ছা, রিনিউয়েবল যে স্পেসটা আছে আমি আপনাকে বলি, রিনিউয়েবল স্পেসে হলে গিয়ে আপনার একটা তো আছে সোলার, ঠিক আছে? সোলারের মধ্যে কি কি আছে? সোলারের মধ্যে আপনার রুফটপ আছে, সোলার হোম সিস্টেম আছে, আইপিপি আছে, সোলার ইরিগেশন, ভেরি ইম্পর্টেন্ট। রাইট। এটা আমরা 2015-16-তে আমরা উই ট্রাই টু টেক আ প্রজেক্ট ইনটু সোলার ইরিগেশন, বাট পরে ওই আপনার ফরেন ইনভেস্টর ওটা করেনি, কারণ তখন ওই অয়েল প্রাইস ওয়াজ নট মানে Very high. সিগনিফিকেন্টলি হায়ার, সো ওটার জন্য হয়নি। বাট এখন ইট মেক্স সো মাচ সেন্স। এক হলে গিয়ে দ্য প্রাইস, নাম্বার 2 ইজ ইয়োর এনার্জি সিকিউরিটি। সো এইটা আপনার হবে। আর তারপরে আপনার আছে যেমন ফ্লোটিং সোলার, এটা করতে পারে। তারপরে আপনার অন্যান্য রিনিউয়েবল যেগুলো করছে, উইন্ড করতেছে, আপনার বায়োগ্যাস আছে, ওটা আছে। ওয়েল, ইটস নন ফসিল আছে, নিউক্লিয়ার পাওয়ারটা আই থিঙ্ক ওয়াজ গুড, বাট যদিও এটা অনেক হাই প্রাইসে করা হয়েছে এবং ট্যারিফ ইজ অলসো, প্রোডাকশন কস্ট ইজ ভেরি হাই। এখনো ট্যারিফ ঠিক করা হয়নি। না, বাট ওটা আসবে, ওটা ইট উইল বি। অনেকে সেটা বলে যে এটা আপনার এখন যে গ্রিড প্রাইস আছে তার থেকে উইল নট বি হায়ার। ইট উইল নট বি হায়ার, বাট মানে কম্পারেটিভলি মানে আপনার অন্যান্য নিউক্লিয়ার পাওয়ার প্রোডাকশনের যে ট্যারিফ অন্যান্য দেশে তার থেকে আমাদের বেশি হবে। ওকে, ঠিক আছে? তো ভাই এই যে রিনিউয়েবলস যেটা নিয়ে আমরা যে আলোচনা, যে ধরেন আমাদের সোলারে কত মেগাওয়াট সম্ভাবনা, অনেকে বলে যে বাংলাদেশে তো জায়গা নেই। ইভেন ধরেন যে আমাদের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলো যেটা হয়েছে, সম্প্রতি টিভিএসে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে যে আপনার 500-700 মেগাওয়াট রুফটপ সোলার ইন্ডাস্ট্রি করেছে অলরেডি, এবং বাই দিস ইয়ার অ্যানাদার 500 মেগাওয়াট অ্যাড হবে। ভেরি মাচ পসিবল। তো বাট এটা স্পেশালি গভর্নমেন্টের যেটা করেছে, ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ফেসিলিটিসগুলোকে রিনিউয়েবলস করা, অ্যাডপ্ট করা। দে ওয়ান্ট, মানে ইন্টারিম সরকারি 3000-এর একটা টার্গেট নিয়েছিল, তো সেগুলো তো আসলে হয়নি। রাইট। বাট এই যে ধরেন যে টোটাল রুফটপ বা অন্যান্য সম্ভাবনা মিলেই সোলারে কত মেগাওয়াট পাওয়ার তৈরি করা সম্ভব বাংলাদেশে? যেটা আপনারা বলছেন যে এক্সপোর্ট করা পসিবল। হ্যাঁ, যেমন ধরেন আপনার চরগুলাকে ইউ ক্যান মেক ইট সোলার। আচ্ছা, প্রোভাইডেড যে রিভার ট্রেনিং এর কস্ট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ডু very large projects on the chores.
আচ্ছা বিকজ রিভার ট্রেনিং করতে গেলে there is a cost to it. So economies of scale আনতে গেলে হ্যাঁ you have to have larger projects like like 200 মেগাওয়াট even 500 megawatt depending on the size, because এখন তো হলে কি আপনার পার মেগাওয়াটের জন্য 3 acres লাগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? সো এইটা আবার আপনার একটা মজার জিনিস দেখবেন যে যে সে লাস্ট কত 2018-এর আমি একটা ফিগার দিই, 2018-এ হুম। আপনার পার ওয়াট খরচ পড়তো হলে গিয়ে অ্যারাউন্ড 30 সেন্টস, আচ্ছা আচ্ছা সেইটা এখন কমে 3-4 সেন্টে চলে আসছে মানে সোলারের ক্ষেত্রে বলছেন? সোলারের ক্ষেত্রে। সো অ্যাকচুয়ালি সোলার প্রোডাকশন ইজ মাচ মোর চিপার, এক। তারপরে আপনার 2 নম্বর যেটা বলেছি যে আপনার যেটা ওই যে আপনি বলেছেন যে রুফটপ হ্যাঁ অ্যাডপশনটা, ওইটা কিন্তু আমাদেরকে অনেক ফোকাস করতে হবে, স্পেশালি ফ্রম দ্য গভর্নমেন্ট। রাইট। আমরা দেখলাম যে প্রাইভেট সেক্টর তারা করছে তাদের একটা নিজেদের প্রয়োজন থেকে, এখন সরকার যদি সেটায় আরও এনগেজ হয়, কারণ সরকারের এস্টাবলিশমেন্টগুলোও বড় বড়, রাইট, আপনি স্কুল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি অফিস বিল্ডিংসগুলো এগুলোতে একটা অনেক সম্ভাবনা আছে। আপনাদের ফাইন্ডিংসে কি এরকম? অফকোর্স অবশ্যই, এবং করতে হবে। স্ট্রিট লাইটস করতে হবে, কত স্ট্রিট, লক্ষ লক্ষ স্ট্রিট লাইটস এই যে করতে হবে, ধরেন যে এটাও তো অনেক বছরই আলোচনা হচ্ছে, বাট স্টিল আমরা খুবই এনার্জিতে আপনার আমি বলবো যে ইনসিকিউর যদি হয়, মানে টপ কান্ট্রিজগুলোর মধ্যে বাংলাদেশে একটা হবে। কারণ ধরেন যে ইন্ডিয়ারও নিজস্ব এক ধরনের সোর্স আছে, বা ইন্ডিয়া যেমন এলপিজিতে ধরেন 60% তারা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা তো 98% ডিপেন্ডেন্ট এলএনজির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তো আমাদের এই বেশি আমদানি নির্ভরতা, কিন্তু আবার রিনিউয়েবলস নিয়ে অনেক বছর কথা হচ্ছে, বিভিন্ন সময় উদ্যোগ, সরকার কিছু কাজও করেছে, নেট মিটারিং থেকে শুরু করে এইগুলোকে একটু এনকারেজ করা, যদিও ট্যাক্স ভ্যাটটা রয়েছে, কিন্তু এখনও আসলে কেন হলো না? আপনার ধরেন যে ঠিক পুশটা কি পেয়েছে বা পাচ্ছে, কি মনে করেন আপনি? আপনার ওই এলএনজি আর ন্যাচারাল গ্যাস, মানে আমাদের ডোমেস্টিক প্লাস এলএনজি, ওটা অ্যারাউন্ড 40% মতো আর কি টোটাল আমাদের এনার্জি মিক্সের। ওকে, আপনার যেটা হচ্ছে, লেট মি টেক লাইক নেট মিটারিং। আমাকে ওই দিন আমার একটা ক্লায়েন্ট এসেছিল, তো ওরা আপনার ইভি চার্জিং স্টেশনস, ব্যাটারি সোয়াপিং করে, ব্যাটারি সোয়াপিং, তারপরে আপনার এশিয়ার রুফটপও করে, তো ওরা লিথিয়াম ব্যাটারি প্রোডাকশনও করবে। সো ওরা আমাকে এসে বলেছে যে দেখেন, নেট মিটারিং করেছে, প্রত্যেকবার আপনি লাগাবেন একটা রুফটপ সোলার একটা সাইটে গিয়ে, প্রত্যেকবার বিএসটিআই অ্যাপ্রুভাল লাগবে অন দ্যাট ইকুইপমেন্ট যেটা আপলোড করে এসে গ্রিডে। আচ্ছা, সো হোয়াই ইজ দ্যাট? রাইট, ঠিক আছে। সো ওই নেট মিটারিংয়ের অ্যাপ্রুভাল পাওয়া ও ব্যুরোক্রেসির মধ্যে ওটা কিন্তু দেরি হয়। তো সরকারের দেখতে হবে যে টোটাল প্রসেসটাকে কিভাবে আরো কমায় আনতে হবে। রাইট, মানে অনেস্টলি মানে দে হ্যাভ টু ফোকাস আ লট অন দিস। ওকে, আপনার যদি একটু বলি যে আমাদের তো এত ভর্তুকি, সরকার যদি ধরেন যে এখনই ভর্তুকি কমায় বা তুলে নেয়, তাহলে আসলে সাধারণ মানুষের উপরে কী ধরনের প্রভাব পড়বে? কারণ এটা নিয়ে ধরেন কথা হচ্ছে, বেশি দামে আমরা তেল কিনছি, গ্যাস কিনছি, এবং সেটা দাম বাড়ানো হয়নি, অনেক সাবসিডি দিতে হচ্ছে। তো কি ধরনের আসলে? ওটাই বলছি যে ইটস কাইন্ড অফ আ ডাবল এজ সোর্ড। আচ্ছা, আপনি যদি প্রাইস বাড়ান, হ্যাঁ, আপনার ইনফ্লেশন বেড়ে যাবে, ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য পপুলেশন এটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনি যদি না বাড়ান, আপনার ফিসক্যাল ডেফিসিট বেড়ে যাবে। আমাদের তো এমনি কালেকশন কম, ঠিক না? আমাদের রেভিনিউ কালেকশন অনেক কম। সেটা করতে গেলে মানে আমি আপনাকে ওটাই বলেছি যে যদি এই প্রাইসে থাকে, তাহলে এনার্জি সাবসিডি উইল গো টু 1 লক্ষ কোটি টাকা। সো ওয়েদার মানে আই হোপফুলি থিঙ্ক দ্যাট দ্য প্রাইসেস শুড কাম ডাউন। সো যদি তেলের প্রাইস না বাড়ায়, আমি আপনাকে ওই যে বলছিলাম যে আমাদের হয়ে 100 টাকা ডিজেল, ইন্ডিয়াতে 114। সো ওয়াই আর উই লোয়ার আর কি, ঠিক আছে? অনেক দেশেই কিন্তু রিভাইজ করা হয়েছে। সরকারের উচিত যে সহনীয় মাত্রায়, আমার যেটাই মাত্রায় কিছু বাড়িয়ে, যাতে করে
পপুলেশনের এফেক্টেড না হয়, আবার ভর্তুকিটাও যাতে করে ওইভাবে অত আপনার গভীর না হয় আর কি। বিকজ আর্থিক ব্যবস্থাপনা তো আসলে টেকসই হতে হবে, অফকোর্স, এবং যেহেতু আমাদের রিসোর্স মোবিলাইজেশনও খুবই কম, আমাদের ট্যাক্স, রাইট, সো এটা তো একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, আদারওয়াইজ তো লোন করতে হবে, সেটা দেশ থেকে হোক বিদেশ থেকে হ্যাঁ। হোক। তো আমি যেটা বলি যে বিওপি সাপোর্টের জন্য তো আমরা নিচ্ছি আছি, বাট আমি যেটা বলি যে উই আর মর্টগেজিং আওয়ার ফিউচার বাই টেকিং দিস লোনস, ঠিক না? সো মানে আপনি এখন কতটুক এক্সটার্নাল আপনার লায়াবিলিটিস বাড়াবেন এগেনস্ট ইউর জিডিপি, ওটা দেখতে হবে। সক্ষমতা আছে কি না, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিফল্ট, রাইট। ঠিক আছে? ইফ ইউ ডিফল্ট, এখনো ডিফল্ট হয়নি বাংলাদেশ। হ্যাঁ, ইফ ইউ ডিফল্ট দেন কান্ট্রি রেটিং উইল গো ডাউন মোর, ঠিক আছে? সো এটা সরকারের এটা দেখতে হবে, এবং ইটস ভেরি আনফর্চুনেট যে এই আমাদের নতুন সরকার এসেই এই ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে। রাইট, ভেরি আনফর্চুনেট। এরশাদ ভাই, আমরা আলোচনার শেষের দিকে আপনাকে যদি বলি যে আপনারা যে গবেষণা রিপোর্টটি পাবলিশ করলেন সম্প্রতি, তো এই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে যদি বলি যে জরুরি 3টি পদক্ষেপ এখনই নিতে হলে, তো আপনি আসলে কোনগুলোকে অগ্রাধিকার দিবেন? ওয়েল, মানে সত্যি কথা উই ক্যান সে ইটস নেভার টু লেট। আমাকে যদি আজকে, কারণ আমি 3টা পয়েন্ট প্রায়োরিটি। ইমিডিয়েটলি আমি রিনিউয়েবলসের দিকে যাব, ইমিডিয়েটলি, নাম্বার 1। নাম্বার 2, HFO প্রজেক্টস যেগুলো আছে ওগুলাতে প্রেজেন্ট ভ্যালু করে হোয়াট এভার কম্পেনসেশন ইউ গিভ, ক্লোজ দ্য HFO প্লান্টস। আচ্ছা, হ্যাঁ, ব্রিং ইট ইনটু আদার, যেমন ধরেন কোল হতে পারে, রিনিউয়েবলস হতে পারে, রাইট, ঠিক আছে? তো এইটাতে, অথবা গ্যাস ফায়ার্ড, ঠিক আছে? মানে এইচএফওটা বন্ধ করতে হবে। সেকেন্ড সাজেশন। থার্ড, ভেরি এক্সপেন্সিভ এন্ড ভেরি পলিউটিং। আরেকটা হলে গিয়ে গভর্নমেন্টের বসে দেখতে হবে যে টোটাল এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে কোথায় কোথায় কি কি টুইক করতে হবে, যে the adoption is faster towards cheaper energy bill. And একটা তো ওইটা, 2 হলে গিয়ে এনার্জি সিকিউরিটি। আমি ভাবছি ইউক্রেন ওয়ারের পরেও আমরা শিক্ষা নিলাম না। না, বাংলাদেশে তো আপনি বিনিয়োগ কেন করবে? এটা তো ধরেন যে সে তো এনার্জি পাবে না। এক্স্যাক্টলি, মানে ইটস এ বিগ কনসার্ন। ইটস এ বিগ কনসার্ন, বাট আই এম রিয়েলি হোপফুল যে এই গভর্নমেন্ট উইল টেক নেসেসারি স্টেপস, especially on the energy sector. But it's one of the most important sectors because it affects your agro, it affects your import of food grain, it affects import of energy. সব কিছু আর কি, এভরিথিং, লাইভলিহুড, হ্যাঁ, এভরিথিং। এভরিথিং। তো শেষ প্রশ্ন আমার, যে এই যে আপনি যে এগুলো বললেন, এটা না করলে আসলে আগামী 5 বছর পরে করলে কি হতে পারে, না করলে কি হতে পারে? দ্যাটস মাই লাস্ট কোশ্চেন। Very good question. What I think is the world has gone towards আপনার alternative energy, আপনার SDG goals towards আপনার even for Bangladesh, ঠিক না, যে আপনার 20% আপনার করতে হবে, রিনিউয়েবল যেতে হবে। সো এটা যেতেই হবে, if you ask me. যেতে হবে। এই যে বাংলাদেশে পুশ না দিলে, বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো যে রুপটপ করছে, এটার অন্যতম পুশ হচ্ছে বায়ার্সদের থেকে। রাইট, এটা ইউরোপের যে আপনার এনভায়রনমেন্টাল কার্বন ট্যাক্স বা ডিউ ডিলিজেন্স, এগুলো খুব তারা 2030 থেকে বাস্তবায়ন, এবং ওইভাবে কিন্তু টার্গেট দিচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোকে। রাইট। আরেকটা আমি আপনাকে বলিনি যে ERL2, আমরা কিন্তু লাইট সুইট ক্রুড রিফাইন করতে পারি অনলি ERL1 থেকে, ঠিক আছে? সো হুইচ কামস ফ্রম মিডল ইস্ট, রাইট। বাট ইফ ইট ইজ হেভিয়ার অয়েল, মানে হেভিয়ার সালফার, লাইক রাশিয়ান অয়েল, হ্যাঁ, ইভেন রাশিয়ান অয়েল, নাইজেরিয়ান অয়েল হতে পারে। না, নাইজেরিয়ানটা আমরা পারি না, আমরা সালফার শুধু সৌদি এন্ড UAE পারি, ঠিক আছে? সো উই হ্যাভ টু এস্টাবলিশ ERL2, রাইট, ঠিক আছে? আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন ভ্যালিডেশন, ইউ আর পেইং টু দ্য রিফাইনারিজ আউটসাইড বাংলাদেশ, ঠিক আছে? ওইটা আপনার করতে হবে। ওকে। আর লাস্ট প্রশ্ন যেটা ছিল, যে বলেন,
এই যে আপনি যে প্রায়োরিটিগুলো বললেন যা করা দরকার, so আগামী 5 বছরের মধ্যে যদি আমরা এটা করি তাতে কি সুফল, না করলে কি হবে, এটা জাস্ট সংক্ষেপে বলে আমরা শেষ করব। ইফ ইউ আস্ক মি, এটা না করার কোনো অপশন নাই, মানে উই ডোন্ট হ্যাভ এনি অপশন। কিন্তু আমাদের তো অনেক সময় কথার মধ্যেই থাকি, কাজ তো হয় না। হোপফুলি আচ্ছা, ইনশাল্লাহ হয়তো থিংস উইল চেঞ্জ। রাইট। এবং এটা ওই যে বললাম না যে করতেই হবে, না করলে ইজ ডিজাস্টার। ওকে, আর করলে কি সুবিধা পাওয়া যাবে? করলে সুবিধা হলে কি আপনার ওই যেটা বললাম যে এনার্জি সিকিউরিটি আছে, তারপরে বিনিয়োগ হবে, Right. এভরিথিং ইজ লিঙ্কড। লোকজনের কর্মসংস্থান আপনি হবে। এফডিআই চান না, বিকজ আই বিলিভ যে এফডিআই ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এক্স্যাক্টলি, এন্ড এনার্জি ছাড়া কোনো এনার্জি ছাড়া কোনো এফডিআই আসবে না। সো থ্যাংক ইউ মিস্টার এরশাদ হোসেন, টিভিএসসি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সাদুল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার এরশাদ হোসেন এবং বাংলাদেশের এনার্জি সেক্টরের আসলে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আমরা একটু ফিউচারের উপরে বেশি ফোকাস করেছি, আসলে কি করা দরকার, করলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে। তো বিস্তারিত এই আলোচনা দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।